শিরোনাম দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আজকে আলোচনার বিষয়বস্তু অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। অনেক শিক্ষার্থী আমাকে জানিয়েছ যে এই অ্যানুইটি বার্ষিক বৃত্তি নিয়ে তাদের অনেক সমস্যা, সেই সমস্যার সমাধান আজকে আমরা জানব। তো আমরা প্রথমে চলে যাই যে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি কি। বার্ষিক বৃত্তি বলতে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের নগদ আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহের ধারাকে অ্যানুইটি বলে। কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জমা দেওয়া হলে বা পাওয়া গেলে তাকেও কিন্তু আমরা বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি বলে থাকি। এখন মোট কথা হলো যে অ্যানুইটি আমরা কিভাবে চিনব, অ্যানুইটি চেনার কিছু উপায় রয়েছে, সেই বিষয়টা একটু জেনে নিই। প্রথমে আমরা যদি দেখি এভাবে যে কোনো অঙ্কের বা কোনো গাণিতিক সমস্যার মধ্যে যদি লেখা থাকে যে প্রতি বছর, তারপর হচ্ছে বার্ষিক কিস্তি, অর্ধবার্ষিক কিস্তি, ত্রৈমাসিক কিস্তি, প্রতি 3 মাস অন্তর অন্তর বা 3 মাস পর পর জমা, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন, এরকম কোনো বিষয় যদি অঙ্কের মধ্যে লেখা থাকে তাহলে আমরা অনুমান করে নেব বিষয়টা অ্যানুইটির মধ্যে আছে বা অ্যানুইটির নিয়মে অঙ্কগুলো করতে হবে। এটা কিন্তু কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নয়, এটা প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আসলে এই বিষয়গুলো লেখা থাকলেই আমাদের অ্যানুইটি দিয়ে অঙ্কগুলো করা উচিত। এখন আমরা দেখব এই বার্ষিক বৃত্তি বা এই বার্ষিক বৃত্তি কত ধরনের হয়। এই বার্ষিক বৃত্তি মূলত অ্যানুইটির বর্তমান মূল্য আর হচ্ছে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। এই বার্ষিক বৃত্তিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি অ্যানুইটির বর্তমান মূল্য আর একটা হচ্ছে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। দ্যাট মিনস অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু আর হচ্ছে অ্যানুইটির ফিউচার ভ্যালু। এবার এই অ্যানুইটির বর্তমান মূল্যকে দুটো অংশে বিভক্ত, সেটি হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। এবং এই ভবিষ্যৎ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যকেও কিন্তু সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এবং অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, এই দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো বিষয়টা হলো এই যে বিষয়টা আমরা এখানে 4টা বিষয় এখানে উল্লেখ করেছি, এই 4টি বিষয়ের উপরে কিন্তু আমাদের অ্যানুইটির ম্যাক্সিমাম অঙ্কগুলো করতে হবে। তো এখানে আলোচনা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কের ভিতর চলে যাওয়ার চেষ্টা করব। তো যাওয়ার আগে একটি বিষয় তোমাদেরকে শেয়ার করে যেতে চাই, সেটি হচ্ছে অ্যানুইটি বলতে কি বোঝায়। একবারে যদি আমরা উপরে একটা সংজ্ঞার মতো লিখেছি আমি, একটি সময় অন্তর মানে একটি সময় শেষ মানে একটি সময় পর পর, তাহলে একটি সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন বা বহির্গমন, ইনফ্লো অথবা আউটফ্লো, এই যে এটাকে বলা হয়েছে কি অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। আমি আবার বলি, একটি সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন বা ইনফ্লো অথবা বহির্গমন বা আউটফ্লোকে বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি বলা হয়ে থাকে। তো আমরা সরাসরি চলে যাব, প্রথমটা আলোচনা আমরা প্রথমে করব অ্যানুইটির বর্তমান মূল্য। এটার গাণিতিক সমস্যার সমাধান আমরা কিভাবে করব সেই বিষয়টা আমরা দেখে নিই। সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, যে বার্ষিক বৃত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালের শেষে সংগঠিত হয় তাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে। আমি আবার বলছি, যে বার্ষিক বৃত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালের শেষে সংগঠিত হয় তাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে। অর্থাৎ প্রতি মেয়াদের শেষে পাওয়া গেলে সাধারণ অর্থে একে আমরা সাধারণ বৃত্তি বলে থাকি। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুটি সূত্র উল্লেখযোগ্য, সেই দুটি সূত্র আমরা এখন একটু ধারণা নিব। এটি হচ্ছে এই যে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করা দুটি সূত্র। একটা হচ্ছে যদি বছরে একবার বাট্টাকরণ করা হয়, কি করা হয়েছে, যদি বছরে একবার বাট্টাকরণ করা হয় তাহলে একটি সূত্র, আর বছরে যদি একাধিকবার বাট্টাকরণ করা হয় তাহলে আরেকটি সূত্র। তো দুটি সূত্র জাস্ট আমি একটু দেখে দিব। এটা হচ্ছে যদি বছরে একবার
বাট্টাকরণ করা হয় তাহলে আমাদের বাম দিকে যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা ব্যবহার করব, এবং যদি বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয় তাহলে আমরা ডান দিকে যে সূত্র, উপরে একটা সূত্র লেখা আছে এই সূত্রটা আমরা ব্যবহার করব, আর যদি একবার হয় তাহলে আমরা এটা ব্যবহার করব, তাই তো? এখন এই দুটো বিষয় আমি যে বললাম এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দুটি বিষয় আলাদা করে উপস্থাপন করি তাহলে মনে হয় ভালো হয়। তো তার জন্য বছরে একবার বাট্টাকরণ করা হলে এরকম একটা উদাহরণ আমি এখানে লিখেছি, আমরা একটু পড়ি এবং এটার সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে মনে হয় একটু বেশি সুবিধা হবে। যে সজীব সাহেব প্রতি বছরের শেষে জনতা ব্যাংক হতে 4,000 টাকা করে 5 বছর যাবত পেতে চান। বলা হয়েছে কি সজীব সাহেব কত টাকা করে পেতে চান প্রত্যেক বছর শেষে, কিন্তু কথা বলা আছে যে প্রত্যেক বছরের শেষে, এবং জনতা ব্যাংক হতে 4,000 টাকা করে পেতে চান। সময় উল্লেখ আছে কত? 5 বছর। কত সময় উল্লেখ আছে? 5 বছর। এবং যদি ব্যাংক সুদের হার 10% হয় তাহলে ব্যাংকের সুদের হার কত? 10। এবং তা হয় তবে সজীব সাহেবকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। তাহলে এখানে কিছু রিকোয়ারমেন্ট আমরা পেলাম। কি কি পেলাম? একটা হচ্ছে প্রতি বছর শেষে, দ্যাট মিন্স বছরে একবার, প্রত্যেক বছরের শেষে যদি হয় তাহলে কি হবে? বছরে একবার। তাহলে আমরা পেলাম বছরে একবার যে নিয়মটা আমরা বলেছি সেটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত বলেছি কত টাকা রাখছে ব্যাংকে? 4,000 টাকা করে পেতে চায়। এর জন্য কত বছর যাবত পেতে চায়? 5 বছর যাবত পেতে চায়। এখন বলা হচ্ছে যে সজীব সাহেব যে 4,000 টাকা করে 5 বছর পর্যন্ত প্রত্যেক বছর পেতে চায়, এর জন্য তাকে আজকের দিনে কত টাকা জমা রাখতে হবে, এই কথাটাই কিন্তু বলা হয়েছে। তাহলে আমাদের সূত্র, একটা সূত্র, এই সূত্রটা যদি মনে রাখি অনেকগুলো নিয়মের মধ্যে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো, একটু হয়তো প্লাস মাইনাস হয়ে থাকবে। তো আমরা দেখি এটা হলো প্রেজেন্ট ভ্যালুর সূত্র, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা কি লিখবো? পিভি। আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি প্রকাশ করি পিভিএ দিয়ে। পি ক্যাপিটাল লেটার পিভি এবং একটা এ ক্যাপিটাল লেটার এ দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে পিভিএ, মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইকুয়াল বা সমান। এখানে এ এরপরে গুণ আছে, গুণ চিহ্ন, এ গুণ চিহ্ন, তাহলে এ ইনটু, তাহলে গুণ এবং ইনটু আমরা যেটাই বলি গুণ ইনটু, সূত্রটা হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n। তাহলে আমরা সূত্রটা যদি আমি এখানে যদি একটু দেখাই, এ আমরা লিখেছি এ ইনটু গুণ আকার আছে, একটা থার্ড ব্র্যাকেট দিয়েছি 1 মাইনাস এখানে 1 মাইনাস 1 বাই, তাহলে 1 মাইনাস দেওয়ার পর উপরে 1 আবার 1 প্লাস আর, তাহলে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার হচ্ছে কত? n ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আমাদের সূত্র। কোন সূত্র? যদি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এটা যদি কি হয় প্রতি বছরের শেষে যদি আমরা কি প্রতি বছরের একবার, মানে বছরে একবার সংগঠিত হবে এইরকম যদি কোনো কথা উল্লেখ থাকে তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এই সূত্রটা ব্যবহার করব। এখানে কি উল্লেখ আছে? পিভিএ, দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইকুয়াল 1, মানে সরি এ ইনটু, তাহলে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n ডিভাইডেড বাই কত? আর। জাস্ট এখন যার যার জায়গায় মানটা আমরা বসিয়ে দিব। এবার বলা হয়েছে এ দ্বারা কি বোঝানো হয়েছে? এ দ্বারা অ্যানুইটি বোঝানো হয়েছে। সেই অ্যানুইটি কত টাকা? অ্যানুইটি কত? এখানে আমাদের অ্যানুইটি কত? 4,000 টাকা। তাহলে এর মান কত হবে? 4,000। এবং 1 মাইনাস 1 হচ্ছে সূত্রের, মাইনাস 1 উপরে লেখা আছে এটাও কিন্তু সূত্রের, বাই 1 প্লাস আর, এই আর এর মান, এখানে আর এর মান কত? 10%, তাহলে 0.10, আর এর মান হচ্ছে কিন্তু 0.10। এখানে n বলতে কত? n বলতে এখানে নাম্বার অফ ইয়ার্স, দ্যাট মিন্স 5 ইয়ার্স। তাহলে আমাদের n এর মান কত হবে? 5। তাহলে আমরা এখানে যদি আমরা লিখতে চাই যে এ দ্বারা কি বোঝানো হলো? এ দ্বারা অ্যানুইটি কত? এখানে অ্যানুইটি আমাদের আছে কত? 4,000। এরপরে আর এখানে কত আছে? 0.10 অর্থাৎ 10%। এরপরে n এর মান এখানে কত লিখবো? n এর মান আমরা লিখবো হচ্ছে 0.5 ইয়ার্স, মানে 5। এখানে আমাদের n এর মান কত? n এর মান হচ্ছে কত? 5 বা 5।
তাহলে আমরা এইখানে আমাদের রিকোয়ারমেন্টগুলো পেয়ে গেলাম। এবার আমরা যার যার জায়গায় আমরা শুধু মানটা বসিয়ে দিয়েছি। এবার ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে দেখা যাচ্ছে যে এই যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইকুয়াল হচ্ছে a ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n ডিভাইডেড বাই পুরোটা ডিভাইডেড বাই কত আর। আমরা যার যার জায়গায় শুধু মানটা বসিয়ে ক্যালকুলেশনটা করেছি। এখানে টাকা আসছে 15,163 টাকা 16 পয়সা, 15,163 টাকা 16 পয়সা। এই টাকাটা কি আসছে? এটা হচ্ছে আমার যদি 15,163 টাকা 16 পয়সা যদি আমি আজকে জমা করি, তাহলে আমি 5 বছর যাবত আমি এই 4,000 টাকা করে আমি প্রত্যেক বছরের শেষে আমি এটা উত্তোলন করতে পারবো। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? হয়তো বা বুঝতে পেরেছি। এটা হচ্ছে কি, যদি বছরে একবার যদি কি হয় বাট্টাকরণ করা হয়, বছরে একবার। এই যে বাট্টাকরণ করা বলতে কি বোঝানো হচ্ছে, যে জাস্ট আমরা বছরে একবার আমরা পাবো। এবার আমরা দেখব যদি বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয় তখন নিয়মটা কি হবে। আমরা তার জন্য একটা উদাহরণ লিখে রেখেছি আমি, সেটা একটু পড়ি। সজীব সাহেব আগামী 5 বছর পর্যন্ত, ওই একই ব্যক্তির নাম আমি উল্লেখ করেছি। এখানে বলা আছে 5 বছর পর্যন্ত ত্রৈমাসিক। এবার কি হলো ত্রৈমাসিক, আর এখানে কি ছিল প্রতি বছর। তাহলে ত্রৈমাসিক বলতে কি বোঝায়? ত্রৈমাসিক বলতে 3 মাস অন্তর অন্তর। তাহলে এটা হচ্ছে যদি বছরে একবার হয়, দ্যাট মিন্স একবার বাট্টাকরণ করা হলো, আর এটা হলো কি 3 মাস অন্তর অন্তর বাট্টা করা হবে। তাহলে পার্থক্যটা কিন্তু এখানেই, এই পার্থক্যটা আমরা এখানেই খুঁজে পাবো। তারপর একটা ভিত্তিতে প্রতি বছর শেষে জনতা ব্যাংক হতে 800 টাকা করে গ্রহণ করতে চায়। কত টাকা করে নিতে চায়? 800 টাকা। তবে বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? আগের অঙ্কটার এই অঙ্কটার মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু নেই, শুধু চিন্তার পার্থক্য আর একটা ল্যাঙ্গুয়েজের পার্থক্য আছে। সেটা হচ্ছে এখানে প্রত্যেক বছরের কথা বলা হয়েছে, আর ওখানে ত্রৈমাসিক, দ্যাট মিন্স বছরে একাধিকবার হতে পারে, 3 মাস অন্তর অন্তর এটা হতে পারে। তাহলে এখানে ত্রৈমাসিক হওয়ার কারণে যা সূত্রের একটু পরিবর্তন আসবে। এছাড়া যা আমরা আগে শিখেছি, একটু আগে যেটা শিখলাম সেম, কিন্তু শুধু পরিবর্তনটা কোথায়? শুধুমাত্র ত্রৈমাসিকের ক্ষেত্রে যতটুকু পরিবর্তন সেটা আমরা একটু দেখে নিই। সূত্রতে পর্যন্ত মুখস্থ হয়ে যাওয়ার কথা। পিভি দ্বারা প্রেজেন্ট ভ্যালু, এ দ্বারা অ্যানুইটি, ছোট করে এ, এবং যেটা আবার লিখতে হবে কিন্তু ক্যাপিটাল লেটারে। তাহলে পিভি লেখার পরে ছোট করে কি লিখবো? এ ইকুয়াল দেওয়ার পর এ ক্যাপিটাল লেটারে এ গুণ বা ইনটু, যেটা থার্ড ব্র্যাকেট দিব, সে আগের মতো 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার হচ্ছে কত? n ডিভাইডেড বাই আর। তা আগের সূত্রটা প্রথমে আমরা লিখে নিলাম, এটা আগের সূত্রটা আমরা প্রথমে আগে লিখলাম। এবার পরিবর্তন কতটুকু হবে? পরিবর্তন হবে n এর সাথে m টা গুণ হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আবার বলছি, পরিবর্তন হচ্ছে এখানে উপরে n আছে পাওয়ার, n এর সাথে একটা m গুণ হবে, এবং আর আছে নিচে, এই আর এর সাথে আর কে m দিয়ে ভাগ হবে। আমি আবার বলি, n এর সাথে m গুণ হবে, আর আর এর যেখানে যেখানে আর থাকবে সে আর কে m দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা চাচ্ছি সেই উত্তরটা আমরা পেয়ে যাব। দ্যাট মিন্স একটা হচ্ছে বছরে, প্রতি বছরে হলে যে সূত্রটা ব্যবহার করেছি ওটা থেকে এই ত্রৈমাসিকের ক্ষেত্রে যেটা আমরা করছি, দ্যাট মিন্স বছরে একাধিকবার বাট্টাকরণ করা হলে পার্থক্য আমরা পেয়ে যাব। কতটুকু পেয়ে যাব বললাম, যে n যেখানে আছে সেই n এর সাথে m গুণ করব, m। এখন m এর মান নিয়ে 8 মিনিটের একটা ক্লাস আমার আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে, তারপরেও আমি একটু আলোচনা করে দিব, সমস্যা নেই। তো তারপরেও রিকোয়েস্ট করলাম, যেহেতু ওটা শুধুমাত্র একটা m নিয়ে ক্লাস, তো তোমরা এই ক্লাসটা দেখে নিলে আর m নিয়ে মনে হয় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে আমাদের বছরে একাধিকবার যদি বাট্টাকরণ করা হয়, তাহলে এখানে একটা m এর মান আমরা ব্যবহার করি। এখানে যদি 3 মাস অন্তর অন্তর, তাহলে এখানে m এর মান হবে কত? 4। m এর মান কত হবে? 4। যদি অর্ধবার্ষিকী হতো তাহলে m এর মান হতো কত? 2। যদি আমাদের মাসিক হতো তাহলে m এর মান হতো কত? 12। যদি সাপ্তাহিক হতো তাহলে m এর মান হতো কত? 52। যদি দৈনিক হতো তাহলে m এর মান কিন্তু হতো কত? 365। তো যাই হোক, আমরা যেহেতু এখানে ত্রৈমাসিক আছে, 3 মাস অন্তর অন্তরের কথা বলা আছে, তো আমরা এখানে m এর মান কত ব্যবহার করব? 4। m এর মান কত? 4। এই 4 দিয়ে কি করতে হবে? যেখানে n আছে n এর সাথে 4 গুণ হয়ে যাবে, মানে n যদি 5 হয় তাহলে এর সাথে গুণ হবে কত? 4।
আর আর যেখানে যেখানে আছে আর কে ভাগ করব এম দিয়ে, দ্যাট মিনস যেখানে যেখানে আর পাবো সেখানে প্রত্যেকের নিচে একটা এম ভাগ করে দিব। তাহলে এখানে সেই সূত্রটা ইউজ করা হচ্ছে, আগের সূত্রের সাথে যত পরিবর্তন তা তো বলে দিয়েছি। জাস্ট এখানে কি লিখেছি, এখানে এ কত টাকা করে পাবে, 800 টাকা করে পাবে, তাহলে 800 লিখলাম এর মান অ্যানুইটি ইনটু 1 মাইনাস 1 উপরের সূত্রের 1 1 মাইনাস এখানে 8% যদি হয় 0.08% যদি হয় আমরা লিখলাম। এবার পাওয়ার হচ্ছে n, n এর সাথে n এর মান হচ্ছে কত 5, এর সাথে গুণ হবে কত 4, আর এখানে r এর মান আছে 0.08, তাহলে ডিভাইডেড বাই মানে বাই হবে কত, মানে ভাগ হবে কত দিয়ে, ভাগ হবে 4 দিয়ে। তাহলে আমাদের ক্যালকুলেশন করে 13,081 টাকা 13,081.12 টাকা, দ্যাট মিনস 13,081 টাকা যদি সে আজকের দিনে জমা রাখে, ব্যাংকে জমা রাখে, তাহলে প্রত্যেক 5 বছর পর্যন্ত ত্রৈমাসিক ভিত্তিতে এই টাকাটা সে কি করবে, পেতে পারে। এটা হলো সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্যের দুটো কনসেপ্ট, এটা আমরা এখন আলোচনা করলাম।